Ready? 1, 2. এই যে ছেলেটিকে আপনারা দেখলেন, এর নাম শচীন মণ্ডল। বাবা ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন, তার দাদারাও সব সেনাবাহিনীতে কাজ করে, একজন কাশ্মীরে পোস্টেড। কিন্তু এই ছেলেটি আদতে মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। মহিলা বিশ্বকাপ জয় ভারতবর্ষ করার পরে যখন উৎসব মোটামুটি স্তীমিত হয়ে গেছে, তখন সে দীর্ঘদিনের ব্যবধানের পর নিজের গাঁয়ে ফিরে এসেছে এবং এসে যে কাজটি সে সবচেয়ে ভালোবাসে সেটাই করতে শুরু করেছে। সেটা হচ্ছে বাড়ির সংলগ্ন মস্ত বড় পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরা। এখন রিচাকে যত আলো সব বিলম্বিতভাবে হলেও রিচা ঘোষের উপর পড়ছে, পড়াই উচিত। যদিও এতদিন ধরে চুপচাপ থাকার পরে এমনকি দেখলাম সিএবির অনুষ্ঠানেও একটা কাঠের পুতুলের মতো করে উচ্ছ্বাসহীনভাবে মুখ্যমন্ত্রী তার হাতে বিবিধ উপহার সামগ্রী তুলে দিলেন। তিনি আজকেই শিলিগুড়িতে গিয়ে একটা বাচ্চা মেয়ে, 22 বছর বয়স, এখনো পুরো জীবনটা পড়ে আছে, তার নামে সোজাসুজি একটা স্টেডিয়াম করা হবে বলে ঘোষণা করে দিলেন। এর চাইতে নির্জার্ক এবং দায়িত্বজ্ঞানহীনতা আর কিছু হতে পারে না। উনি তো প্রমিস করে দিয়েই খালাপ। একটা স্টেডিয়াম গড়তে যে টাকা লাগে সেই টাকা শিলিগুড়ি পুরসভা দিতে পারবে বা উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট পরিষদ? এগুলো কিছুই না, সস্তায় বাজিমাত করার চেষ্টা। অথচ এই শচীন যে এই দলের সঙ্গে সমানে ঘাম ঝরিয়েছে, অন্তরালে থেকে দলের সাফল্যকে অনেকখানি নিশ্চিত করেছে, সে কথা আমি বাজি ফেলে বলতে পারি আপনারা প্রায় কেউই জানেন না। আপনারা তো দূরস্থান, মুর্শিদাবাদের লোক, তার একমাত্র পাড়া প্রতিবেশী ছাড়া আর কেউ জানে না। এই যে ভিডিওটি আপনাদের আমি দেখাবো, তাতে শচীনের একটা দীর্ঘ সাক্ষাৎকার আছে, পুত্রের সাফল্য নিয়ে গর্বিত বাবা মা জ্যাঠামশাইয়ের কি বক্তব্য সেটা আছে। এছাড়া
ইতিমধ্যেই আপনারা ছেলেটি ওখানে কি করে এবং স্থায়ীভাবে তাকে সে একটা ব্যাঙ্গালোরের মতো শহরে, যেখানেই তাদের কাজ, একটা 3 বেডরুম ফ্ল্যাট ইতিমধ্যেই কিনে নিয়েছে। এবার তাদের জন্য, সাপোর্ট স্টাফেদের জন্য সেখানে ফ্ল্যাট তৈরি হবে এবং শচীনের জন্যও তাদের মধ্যে একটা ফ্ল্যাট বরাদ্দ হবে। এখন প্রশ্ন হলো, কে বলে স্বপ্ন পূরণ না হলে হতাশায় মানুষ ভেঙে পড়ে? কেউ কেউ কিন্তু চোয়াল শক্ত করে মনের মধ্যে জেদ তৈরি করে নিজের সঙ্গে নিজের যুদ্ধ শেষে একসময় মাথা তুলে দাঁড়ায়। যেমন মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ জেলার শচীন মণ্ডল। তার স্বপ্ন ছিল ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলবেন, যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি তার। কিন্তু বিশ্বকাপ জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাপোর্ট স্টাফ বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্নও তো কম নয়। স্বপ্ন পূরণ না হলে মানুষ জীবনের প্রেমে পড়ে। সেই জীবনের প্রেমে পড়ে শচীন 2019-এ বহরমপুরের মতো মফস্বল শহর ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্য বেঙ্গালুরুতে। সেখানে জাতীয় ক্রিকেট একাডেমির লাগোয়া বেসরকারি একটি ক্রিকেট একাডেমিতে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে যোগ দিয়ে ব্যাটিং ও ফিল্ডিং প্র্যাকটিস করাতেন তিনি। সেই সময় ভারতীয় ক্রিকেট দলের ট্রায়ালে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে ব্যাটিং প্র্যাকটিস করানোর জন্য ডাক আসে তার। পরিশ্রম করার ক্ষমতা ও ক্রিকেটের প্রতি তার প্যাশন দেখে পছন্দ হয় সকলের। এরপরে উইমেন্স প্রিমিয়ার লিগ শুরুর আগে পুনেতে 3 মহিলা দলকে নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় ভেলোসিটি দলের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেন শচীন। সেই দলের অধিনায়ক ছিলেন দীপ্তি শর্মা। এরপরে আবার পিছন ফেরে শচীনকে দেখতে হয়নি। এই প্রতিযোগিতা শেষ করে ভারতীয় মহিলা দল যায় শ্রীলঙ্কায়। শচীনও সঙ্গে যান। বিসিসিআই সাপোর্ট স্টাফ হিসেবে তাকে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট করে শচীনকে সেই দলের সঙ্গে পাঠানো হয়। সেখান থেকে ফিরে ইংল্যান্ড ট্যুর। এভাবেই গত 5 বছর ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে জড়িয়ে জাপটে রয়েছেন তিনি। সেই সুবাদে সদ্য বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য হয়ে ওঠেন বহরমপুরের শচীন। বিশ্বকাপ জয়ের পরে শুক্রবার রাতে বহরমপুরের ভাকুড়ি 1 পঞ্চায়েত এলাকার বোয়ালিয়াডাঙ্গা গ্রামের বাড়িতে এসেছেন, যেখানে তার মা বাবা আছেন। ভাই সুকান্ত মণ্ডল ভারতীয় সেনা জওয়ান হিসেবে কাশ্মীরে কর্মরত। বাবা সুশান্ত মণ্ডলও অবসরপ্রাপ্ত সেনা। ভাকুড়ি হাই স্কুল থেকে মাধ্যমিক ও হাতিনগর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। শচীন বলেন, বহরমপুরে ভালো ক্রিকেট একাডেমি না থাকায় আমি জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি হই। সেখানে আমার কোচ ছিলেন বিধানচন্দ্র সরকার। তিনিই আমাকে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে গড়ে তুলেছিলেন। ততদিনে আমিও বুঝে গিয়েছিলাম আমার দ্বারা বোধহয় ক্রিকেটার হওয়া সম্ভব হবে না। তবে ক্রিকেট খেলার চেয়ে অনুশীলন করানোর প্রতি আমার আগ্রহ ক্রমশই বাড়ছিল। এরপরে কোচ আমাকে বেঙ্গালুরুতে পাঠান। স্বপ্ন পূরণ না হওয়ার জন্য
তার কি আফসোস হয় না? শচীন হেসে উত্তর দেন, কোচ অমল মজুমদারও কোনোদিন ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পাননি, কিন্তু তিনি বিশ্বকাপ জিতেছেন। এরপর থেকে আপনারা পরপর তার সাক্ষাৎকার, বাবা মা জ্যাঠার বক্তব্য শুনুন, এবং এই প্রথম বাংলাস্ফিয়ারের পর্দায় সম্ভবত শচীন স্বজাতির কাছে সামান্য হলেও তার প্রাপ্য স্বীকৃতি পাচ্ছে। সেই স্বীকৃতিটুকু দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। Ready? 1, 2. এই যে বোয়ালিয়া ডাঙ্গার একটা প্রত্যন্ত গ্রাম থেকে ছেলে আজকে মুম্বাইয়ের ফাইনাল টিমের সদস্য, বিশ্বকাপ জয়ী, এই জার্নিটাকে, এই যে জায়গাটা, এইটাকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমাদের বাড়ির ছেলে এত বড় জায়গায় পৌঁছেছে, আমরা তো অনুভব করতে পারছি না। হেবি সুন্দর লাগছে, হেবি ফিল করছি, আনন্দ ফিল করছি। আপনাদের তো ওর সমস্ত কাজে তো আপনাদের একটা ইয়ে ছিল, আপনার সাপোর্ট তো ছিল সবসময়, যে ছেলে যা করছে সেটা ঠিক করছে। না, আমার তো সাপোর্ট, আমি বাইরে থাকতাম, আমি মিলিটারিতে চাকরি করতাম, বাইরে ছিলাম। ওর মা নিষেধ করতো যে বাবা ওইসব করে কিছু হবে না, চাকরি বাকরি করতে হবে, পড়াশোনা ভালো করে করো। কিন্তু ওর ইচ্ছা কি আমি ক্রিকেটই খেলবো জীবনে, চাকরি বাকরি কিছু করবোই না। আর যা চাইতো ওর মা দিতে একটু দ্বিধাবোধ করতো, আমাকে ফোন করতো, তখন আমি বলতাম দিয়ে দাও, যা হবে হবে, যেটা জীবনে যেটা আছে হয়ে যাবে, এটাই বলতাম। আত্মীয় স্বজনদের কাছ থেকেও তো কটাক্ষ শুনতে হয়েছে অনেক সময়, যে ছেলে চাকরি না করে ছেলে কি ক্রিকেট খেলে কি করবে, বড় হয়ে কি হবে। হ্যাঁ, পাড়াতেও বলতো অনেকজন, যখন ব্যাগ ঘাড় করে দেখো সচিন যাচ্ছে, সবাই অনেক কিছু বলেছে যে কি হবে, এইসব করে কি হবে, আর তার ছেলে তো ফেল হয়ে গেছে, কিছুই হয়নি, এর জীবনটাও নষ্ট হয়ে যাবে বলতো। আমরা ওইসব কথাই কিছু মনে করতাম না, আমার ছেলেও কিছু মনে করতো না, ব্যাগ ঘাড়ে করে চলে যেত, বড় বড় ব্যাগ ঘাড়ে করে। আজকের এই যে সাকসেস, এই সাকসেস দেখে সেই মানুষগুলো এখন কি বলে? এখন ভীষণ আনন্দ করছে যে হ্যাঁ, আমাদের গ্রামের একটা ছেলে এত বড় জায়গায় পৌঁছেছে যে আমরা অনুভব করতে পারিনি। তাই সবাই ডেকে ডেকে বলছে, বাবা তোমার ছেলে আজকে কোথায় পৌঁছেছে, খুব আনন্দ হচ্ছে এই শুনে। সেই অর্থ তো গ্রামের গর্ব সচিন। হ্যাঁ, গ্রামের গৌরব, তার বাংলার গৌরব, শহরের গর্ব। সচিনের আবদার ছেলেবেলা থেকে কি ছিল? শচীনের আবদার, মা আমি ক্রিকেট খেলা করব, আমাকে ভর্তি করবা তো, তাই বলতো। আমি বলছি বাবা আমি তো এই এলাকায় কিছুই চিনি না, আর তোমার বাবাও থাকে না, তা আমি এটাই বলতাম ছেলেকে, না আমাকে তোমাকে ক্রিকেটে ভর্তি করতেই হবে। একদিন দরজা দিয়ে ঘরে বন্দি হয়ে থাকলো, জেঠিমাদের বললাম, দিদি দেখো আমার ছেলে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, ক্রিকেট খেলা করতে যাবে বলছে, তা ওর বাবা নাই, আমি সাহস করে ভর্তি করতে পারছি না, আর আমার তো কিছু চিনা না এদিকে। এটাই বলতাম ছেলেকে, এটাই শিখাতাম। ছেলে বলছে না আমি ক্রিকেটে ভর্তিই হব, এটাই বলছিল। দিয়ে ওর বাবা অনুমতি দিল যে দাওগা, দিয়ে আমি ভর্তি করলাম। ওর ছেলেবেলা থেকে ওর একটা বলছিলেন আপনি, যেটা মাছ ধরার শখ। হ্যাঁ, সেটা ওর মাছ ধরার একটা শখ ছিল। এই গ্রামের অন্য একটা গ্রামে বিলের টাইপের, ওইখানে মাছ ধরতে চলে যেত। আর আমার ছেলের দিকে শুধু ধ্যান ছিল যে ছেলে আমার কোন দিকে যাচ্ছে, কোথায় কার সঙ্গে খেলা করছে, এটাই আমার লক্ষ্য ছিল। আমি ভাত রান্নতাম, রান্না করতে গ্যাস সিম একটু কমে দিতাম, ছেলে কোন দিকে গিয়েছে না গেছে সেইগুলি আমি দেখতাম। আমার দুটো ছেলে এক জায়গায় থাকতো, আবার কোনো কোনো সময় গাছের ডাল কেটে কেটে ভাইকে বলতো, ভাই তুই ব্যাট ধর, আমি তোকে ব্যাট বানিয়ে দিই, এরকম দুইজনে এরকম করতো। আমি বলতো বাবা গাছের ডাল কেটে কেটে তুমি এরকম করছো, এ কি করছো, পড়াশোনার যে তোমাদের ক্ষতি হবে।
আর আমি খেলার বিষয়টাকে এমন কিছু জানতাম না, আমার জানা ছিল না যে খেলার ভিতরে একটা জগৎ আছে, এটা আমি জানতাম না। তা আমার খুব ভালো লাগছে, ছেলেরা ওই জায়গায় গিয়েছে। যেদিন ফাইনাল হয় সেদিন কি করেছিলেন টিভির সামনে থেকে? হ্যাঁ, টিভির সামনে থেকে নড়িনি, আমার খুব আনন্দ হয়েছে। রান্না বান্না? রান্না বান্নাও অনেক রান্না বান্নাও করেছিলাম। না, সেদিন রান্না বান্না করে আগে থেকে রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, আগে থেকে রান্না কমপ্লিট করে রেখেছিলাম যে আমার ছেলের খেলা হচ্ছে, এখানে আমি বসে থাকবো, উঠবো না। আর সবসময় ভগবানকে স্মরণ করছি যে জয় হোক। ঠিক। ফলে আপনাদের মতো মায়েদের আজকে এই যে কামনা, যে ভগবানকে ডাকা, সেটাও তো একটা সাকসেস। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে। আপনি আগামী দিন এই সচিন হতে গেলে আপনাকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেটা আপনি যেই বাবা মা, যারা বাচ্চারা যারা আগামী দিনে সচিন হতে চাই, তাদেরকে কি বলবেন সেই সব মা বাবার উদ্দেশ্যে? আমি বলবো যে খেলার জগতে তোমরা ভর্তি হও, এটাই বলবো যে খুব ভালো জায়গা, তোমরা সব খেলা করো, ব্যাট বল খেলা করো, এরকমই বলবো। সচিন নামটা কেন দেওয়া হয়েছিল? সচিন নামটা যখন আমরা ছিলাম পাঞ্জাবে ছিলাম, ওইখানে পাঞ্জাবে এক ডক্টর ছিল, আমার বাচ্চা ওর হাতে হয়েছিল, ওই মাথার এক সাইডে ল্যাটা ছিল, দিয়ে বললো এর নাম রাখবো সচিন, তাই বললো। কারণ আমি বুঝতে পারিনি যে কি কারণ, নাম রাখলো সচিন। তখন কি সচিন তেন্ডুলকরকে দেখেই কি নাম রাখা হয়েছিল সচিন? সেটা আমি বলতে পারছি না, ওই ডাক্তারবাবু নাম রেখেছিল সচিন। আমি বলছি সচিন যখন নাম রাখলো তা আমি শুধু ভগবানকে স্মরণ করতাম যে ঠাকুর আমার ছেলে যেন দ্বিতীয় সচিন হয়। এটা আমার মনের ভিতরে কাউকে প্রকাশ করিনি, কিন্তু আমার মনের ভিতরে এটাই জাগদুক যে ঠাকুর যেন দ্বিতীয় সচিনই হয়, এটাই বলেছিলাম ঠাকুরের কাছে, এটাই আমার কামনা ছিল। ঠাকুর শেষ পর্যন্ত সে কথা। হ্যাঁ, বাবা তো বাড়িতে থাকতেন না, আর্মি থাকতে হতো, কিন্তু আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। হ্যাঁ, আর আমি কথা বললে কথা শুনে, সে কথাটা বলি। হয়তো বাড়িতে ওর মা হয়তো বলেছে খেলতে হবে না, পড়াশোনা ক্ষতি হয়েছে, হ্যানা হয়েছে তেনা হয়েছে, ঘরে একদিন শুয়ে থেকেছে, ওর মা বলেছে না খেলা করতে হবে না, পড়াশোনা হচ্ছে, তোমাকে পড়াশোনাটা আগে করে নাও। হ্যাঁ, তখন ওই ঘরে খায়নি, একদিন দুদিন না খেয়ে থেকেছে, কিন্তু আমি ডেকেছি, বাইরে এসে খাওয়া দাওয়া করেছে, আমি পড়াশোনাও করো, খেলাধুলাও করো। এই যে ওর বেড়ে ওঠাটা আপনি দেখেছেন, আর আজকের এই যে সচিন, এর মধ্যে বদল কি দেখেন? বদল সচিন একই আছে, কিন্তু খেলাধুলার জগৎটা ও যে আমাদের ঘর থেকে, আমাদের সাধারণ ঘর থেকে এতদূর পৌঁছাবে, আমার তো ভয় ছিল যে ছেলেটা হয়তো লাইফটা নষ্ট করবে। অনেকে এখান থেকে গিয়েছে, তারা স্ট্যান্ড করতে পারেনি। তো যাই হোক, পরিশ্রম করেছে, প্রচণ্ড পরিশ্রম করেছে, আর খেলার দিকে প্রচণ্ড মন প্রাণ দিয়ে খেলেছে। হ্যাঁ, এটাই হচ্ছে ওর মানে অভ্যাস। এখনও বাড়িতে থাকলে ওর কত মানে সেগুলো তো নাই এখনও, আপনার ওই খেলাধুলা মানে এটা খুব নেশাটা বেশি ছিল। বাড়িতে থাকলেও হেঁটে গেলেও মানে হাতটা ঘুরতো, হাতটা ঘোরাতো, মানে ওইটা সবসময় ওর মনের মধ্যে ছিল। এটাই ভারতীয় উইমেন্স ক্রিকেট বিশ্বকাপ জয়ী যে দলের সদস্য হিসেবে তোমার এই বহরমপুরের বোয়ালিয়া ডাঙ্গা থেকে এই যে সিভি পাতিল স্টেডিয়াম মুম্বাইয়ের এই জার্নিটা কেমন? প্রথমত খুবই আমার জন্য টাফ ছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে এটা খুবই ইজি হয়ে গেছে। ভগবান আমাকে রাস্তা দেখিয়েছে, বাস আমার কাজ ছিল রাস্তাতে চলা। তো আমি ছোটোবেলা থেকে ক্রিকেট পছন্দ করতাম খেলতে, গ্রামে প্লাস্টিক বলে অনেক ক্রিকেটও খেলেছি। তো আমার স্বপ্ন ছিল যে বড় লেভেলে ক্রিকেট খেলা, তো ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মতন ওই জায়গায় যাওয়ার। তো আমি তো কোনো কিছু জানতাম না অ্যাকচুয়ালি, কীভাবে ওই জায়গায় পৌঁছানো যায়, কোথায় ভালো একাডেমি আছে, কী আছে, কিছুই জানতাম না। যখন আমি বহরমপুরে গেলাম, তো ধীরে ধীরে আমাদের বন্ধুরা বলল যে বহরমপুরে প্র্যাকটিস করতে পারো তুমি কিছুদিন। তো আমি বহরমপুরে কিছুদিন প্র্যাকটিস করেছিলাম, অল্প দিন। তো ওখানে ভালো ফেসিলিটি ছিল না। তো বন্ধুরা বললো জিয়াগঞ্জে একটা ভালো একাডেমি আছে বিধান স্যারের কাছে, তো ওখানে আমি গেলাম। তো ওখানের পরিবেশ ফেসিলিটি খুব ভালো ছিল, আর ভালোভাবে শেখাতো, টাইম নিয়ে শেখাতো। কিন্তু বহরমপুরে এটা হতো না, অনেক বাচ্চা ছিল, টাইম দিতেই পারতো না, ভালো ছিল না অ্যাকচুয়ালি। তো ওখানে যাওয়ার পরে আমি 3 বছর প্র্যাকটিস করলাম। তো প্র্যাকটিসের সাথে সাথে আমি বাচ্চাদেরকে বা বড় প্লেয়ারদেরকেও প্র্যাকটিস করাতাম, যেমন একে অপরকে করে। অত তো এখানে স্টাফ থাকে না,
তো নিজেদের মধ্যে প্র্যাকটিস করাতে হয়, ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে সব কিছুই, থ্রো ডাউন থেকে শুরু করে। তো ওদের সাথে সাথে করাতে করাতে আমার ওই স্কিলটাও ইমপ্রুভ হয়ে গেছিলো। তুমি কি প্রত্যেক দিন ট্রেনে যাতায়াত করতে বহরমপুর টু জিয়াগঞ্জ? না, আমি প্রত্যেকদিন যাতায়াত করতাম না, ওখানে থাকার জায়গা ছিল। তো আমি ওখানে 4 দিন প্র্যাকটিস হতো, তো আমি ওখানে গিয়ে থাকতাম। তো আর 3 দিন এখানে চলে আসতাম বাড়িতে। তারপর আবার এইভাবে কন্টিনিউ 3 বছর চলছিল। তারপর আমি প্লেয়ারদেরকে প্র্যাকটিস তো করাতাম যেমন বন্ধু বান্ধবদের মধ্যেই। তো ধীরে ধীরে ওই স্কিলটা ইমপ্রুভ হয়ে গেছিলো। তো একটা সময় পর মনে হলো না আমার আর হবে না, ক্রিকেটটা একটা মন থেকে বোঝা যায়। তো তখন আমি ক্রিকেটটা ছেড়ে দিলাম স্যারের সাথে ডিসকাস করে, না আমার আর হচ্ছে না, আর আমি ওই লেভেলে পৌঁছাতে পারবো না যে লেভেলে আমি স্বপ্ন দেখেছি। তো ধীরে ধীরে ক্রিকেট থেকে বেরিয়ে আসলাম। তো ট্রেনিং অ্যাসিস্ট্যান্টের কাজ শুরু করলাম, প্লেয়ারকে প্র্যাকটিস করানো, ফিল্ডিং সব কিছু যা যা প্লেয়ারদের দরকার হয়। তো এখানেও ওই কাজটা 1 মাস 2 মাস করার পরে কলকাতাতে অপরচুনিটি পেলাম না আমি। তো কলকাতা ছেড়ে আমি ব্যাঙ্গালোর চলে গেলাম স্যারের সাথে ডিসকাস করে। তো ওখানে গিয়ে এনসিএর পাশে একটা একাডেমি ছিল, তো ওখানেই প্র্যাকটিস করানো শুরু করলাম। বড় বড় প্লেয়াররা ওখানে আসতো, ন্যাশনাল প্লেয়াররা। তো ওদের সাথে কারা? ওখানে স্টেট প্লেয়ার আসতো, ইন্ডিয়া প্লেয়ার আসতো, দেবদূত পাটিকল, মায়াঙ্ক আগরওয়াল, সবাই। তো সবাইকেই প্র্যাকটিস করাতাম আমি। তো ধীরে ধীরে কন্ট্যাক্ট বাড়তে লাগলো। ওখানে আমি 4-5 মাসই কাজ করেছিলাম, বেশি দিন কাজ করিনি। তো ধীরে ধীরে কন্ট্যাক্ট বাড়তে থাকলো। তো আমি ওদেরকে বলতে শুরু করলাম, ওরা আমাকে টাকা দিত কিন্তু আমি টাকা নিতাম না। আমার একটাই ইচ্ছা ছিল যে আমি ওই লেভেলে পৌঁছাবো, ইন্ডিয়া লেভেলে প্র্যাকটিস করাবো, সব কিছু করাবো। তো ওদেরকে আমি একটা জিনিসই বললাম বাস, যে তোমরা আমাকে একবার এনসিএতে নিয়ে যাও। তো ওরা আমাকে একটা দাদা নিয়ে গেছিলো ওখানে এনসিএতে। তো এনসিএতে যাওয়ার পরে ওখানে আমি নাম্বার দিয়েছিলাম। ওখানে একটা বাঙালি ছিল যেখানে সিকিউরিটি গার্ডের কাজ করতো। তো বললো আমাকে, তুমি কোথায় থেকে? আমি বললাম কলকাতা থেকে। তো বললো আমিও কলকাতা থেকে। তো নাম্বার দিয়ে যাও, যদি কোনো দিন দরকার হয় আমি ফোন করে বলবো। তো ওকে নাম্বার দিয়ে আমি চলে গেছিলাম। তার নাম বিশ্বজিৎ দাস। আর বাড়ি কলকাতায় কোথায়? মেদিনীপুরে, কলকাতার। ও এখন ইন্ডিয়া টিমের সাথে কাজ করে। কি পদে? আমার মতনই সেম পোস্টে কাজ করে। এখন ও ন্যাশনাল ক্রিকেট একাডেমির কন্ট্রাক্টে আছে, বিসিসিআই কন্ট্রাক্টে। উনি ছিলেন সিকিউরিটি গার্ড? হ্যাঁ, ওর কাহানিও বহুত ভালো, অনেক পরিশ্রম করে ও এসেছে। তো এইভাবে ধীরে ধীরে আমি নাম্বার দিয়ে চলে গেলাম। তারপরে কিছুদিন পরেই, 6-7 দিন পরে আমাকে ফোন করলো। একটা ক্যাম্প হচ্ছিল, নর্থ ইস্টের ক্যাম্প। তো ওখানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল। তো আমাকে ফোন করলো, তুমি অ্যাভেলেবেল আছো কি না? তো আমি বললাম হ্যাঁ আমি তো অ্যাভেলেবেল আছি, তুমি কখন আসতে হবে বলো। তো বললো স্যার আমাদের ম্যানেজার ট্রায়াল নিবে। তো ট্রায়ালে গেলাম নেক্সট দিন। তো 6টা বল করে স্যারের খুবই পছন্দ হলো, কী বল করতে হবে সেগুলো করলাম আমি। তো স্যারদের পছন্দ হলো। তো বললো নেক্সট দিন চলে আসো 8টার সময়, তখন ক্যাম্প শুরু হবে। তো এটা কোন সাল? ওটা হবে 2020, যখন করোনা শেষ হয়ে গেল তখন। ওই সময় আমি ব্যাঙ্গালোর গেছিলাম, তখনই হবে। এক্স্যাক্টলি মনে নাই কোন মাস কি। তো তখন আমি 8 দিনের ক্যাম্প করেছিলাম নর্থ ইস্টের সাথে। তো যে ওখানের ক্যাম্পের হেড ছিল ঋষিকেশ কানিটকার স্যার, তো ওরও খুব ভালো লেগেছিলো, আর ম্যানেজারেরও খুব ভালো লেগেছিলো আমার থ্রো ডাউন সব কিছু। তো তারপরেই আমি ক্যাম্পটা শেষ করেই আমি একাডেমিতে আবার কাজ করতে লাগলাম। তো 3 দিনের মধ্যে আবার ফোন আসলো আমার কাছে, তুমি অ্যাভেলেবেল আছো কি না? বললাম হ্যাঁ স্যার অ্যাভেলেবেল আছি। তো বললো একটা ওমেন্সেরই লিগ হবে মহারাষ্ট্রে, তুমি যেতে পারবে? বললাম হ্যাঁ যেতে পারবো। তো ওখানে 15 দিনের ট্যুরটা করার পর আমাকে আমি দীপ্তি শর্মার টিমে ছিলাম। তো ওটাও আমি ভালো করে করেছি, আর সবার ভালো লেগেছে। তো ম্যানেজার, আবার আমি একাডেমিতে কাজ করতে শুরু করলাম। তো ম্যানেজার বললো দরকার হলে আমি ফোন করে নেবো যদি কোনো কিছু থাকে। তো আবার 3 দিন পরে ফোন আসলো, তোমাকে শ্রীলঙ্কা যেতে হবে ওমেন্স টিমের সাথে। আমার পাসপোর্টও ছিল না, কিছু ছিল না। তো 3 দিনের মধ্যে আমি পাসপোর্ট বানিয়ে সব কিছু রেডি করে, তো ভিসাও চলে আসলো আধা ঘন্টার মধ্যে। তো স্যার বললো খুব লাকি তুমি। তো ওই থেকে আমার শুরু হলো জার্নি। এখন ইন্ডিয়া টিমের সাথে আছি, ওমেন্স টিমের সাথে 4 বছর ধরে। তুমি ক্রিকেট টিমের সঙ্গে এখানে কলকাতায় খেলেছো? না, 1 বছরই খেলেছিলাম সেকেন্ড ডিভিশন। তো আমি ম্যাচ খেলিনি, কোনো টিমের সাথে ছিলাম, রেজিস্ট্রেশন হয়েছিল ব্যাস। আর আমি ইউনাইটেড ক্লাবের হয়ে খেলেছিলাম আন্ডার 18। ওটা কি হিসেবে খেলতে তুমি? বোলার, অফ স্পিনার। অফ স্পিন বোলার। হ্যাঁ, আর ব্যাটিং? আর ব্যাটিং। সেখানে ভালো পারফরমেন্স ছিল কিছু উল্লেখযোগ্য বলার মতো? একটা ম্যাচে পারফরমেন্স করেছিলাম, আমি 8 উইকেট পেয়েছিলাম,
আমি 4টে না 5টা ম্যাচ খেলেছিলাম, ওতে আমার 15টা উইকেট ছিল। ইডেনেও আমি খেলেছি একবার ফাইনাল। এই যে এখন বিশ্বজয়ী টিমের তুমি একজন সদস্য, এই যে বিশ্বকাপ জয়ের আগে পরপর ভারতীয় উইমেন্স টিম এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে পরপর ম্যাচ না জিতলে সেমিফাইনাল কি ফাইনাল যাওয়ার আর কার্ডও তার তৈরি হবে না। এই জায়গাটা থেকে কিভাবে দল ঘুরে দাঁড়ালো? যখন আমরা কন্টিনিউ ম্যাচ হারতে শুরু করলাম, স্যার তো আমাদেরকে প্রত্যেক ম্যাচেই মোটিভেট করতে থাকতো, কিন্তু যখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছালো না ম্যাচ সব জিততেই হবে, তো স্যার আমাদেরকে বোঝালো যে এইভাবে হবে না, আমাদেরকে আরও বেশি এফার্ট দিতে হবে। গ্রাউন্ডে হোক, টিম মেম্বারকে একে অপরকে সাহায্য করা থেকে শুরু করে সাপোর্ট স্টাফদেরকে বললো যে তোমরা যদি কোনো কিছু এমন বলো যে প্লেয়ারদের হেল্প হয়, মোটিভেট করতে থাকো। ম্যাচের গ্রাউন্ডের আমরা আশেপাশে ঘুরি ম্যাচের সময়, তো কোনো প্লেয়ার একটু সিরিয়াস না হলে আমাদেরকে বলতো ওকে একটু বুস্ট আপ করো, সব কিছু করো। তো আমরা ওইভাবেও সাহায্য করতাম, সব কিছু যেভাবে আমরা করা যায় অ্যাকচুয়ালি। তো সবাই আমাদের কথা, একে অপরের কথা শুনতো খুব ভালোভাবে। তো এইভাবেই আমরা একে অপরকে মোটিভেট করতে থাকতাম। তো এখন রেজাল্ট আপনাদের সামনে, কন্টিনিউ ম্যাচ জিততে থাকলাম সব। এই উমেন্স ক্রিকেট টিম যখন খেলবে তার আগে কি দীর্ঘমেয়াদী কোনো প্রশিক্ষণ শিবির হয়েছিল? ছিল, অনেক আমরা ক্যাম্প করেছি, ভাইজাকে ক্যাম্প করেছি, সিওইতে ক্যাম্প করেছি, আমরা অনেক ক্যাম্প করেছি, 3-4টে ক্যাম্প করেছি ওয়ার্ল্ড কাপের আগে। সেই ক্যাম্পের ছিল মেয়াদ কত দিনের ছিল এক একটা টিম? কোনো দিন 10 দিনের ছিল কোনো ক্যাম্প, কোনো ক্যাম্পের মেয়াদ ছিল 6 days। স্পেসিফিক ক্যাম্প হতো, কোনো সময় ব্যাটিং ক্যাম্প, বোলার ক্যাম্প, আলাদা আলাদাভাবে। কোনো সময় একটা ক্যাম্প হতো ফিল্ডিং, বাস ফিল্ডিংয়ের উপরে ফোকাস করা যাবে। তোমার কাজ মূলত এই সাপোর্ট স্টাফ হিসেবে কি ছিল? আমার কাজ প্লেয়ারকে কোনো স্পেসিফিক শটের প্র্যাকটিস করানো, যেমন কোনো ইনসুইং বলে কোনো প্লেয়ার আউট হয়ে আছে বারবার, আউটসুইং বলে, শর্ট বলে, তো আমি ওদেরকে ওরা যেভাবে চাইতো সেভাবে আমি প্র্যাকটিস করাতাম। ধরুন 120-তে বল করা থেকে শুরু করে 110-এ, যেভাবে ওরা চাইতো আমি সেইভাবে প্র্যাকটিস করাতাম। সেটা কি রোবম দিয়ে করতে না হাত দিয়েও? ওদের যেটা কমফোর্টেবল লাগতো, হাতেও করতে পারি আমি, রোবমেও করতে পারি, ওদের যেটা কমফোর্টেবল সেটাতে আমি করতাম। কখনো এরকম হয়েছে যে হরমনপ্রীত বা দীপ্তি শর্মা বা স্মৃতি মান্দানা বা জেমিমা এদেরকে আলাদা করে ব্যাটিং প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ, ওদেরকে আলাদাভাবে আমি প্র্যাকটিস করেছি, অনেক প্র্যাকটিস করেছি। যেমন হরমনপ্রীত কৌরকে আমি প্লাস্টিক বলে অনেক প্র্যাকটিস করেছি। আর স্মৃতি মান্দানা আমাকে পছন্দ করতো, যখনই ব্যাটিং করতে যেত তখন আমাকে ডাকতো, सचिन भैया आ जाओ खेलना है आपसे। तो उसको मैं घंटा भर प्रैक्टिस करा, 1-1 घंटा प्रैक्टिस कराताम আমি ওকে। তো কতগুলো করে থ্রো করতে হতো? স্মৃতি মান্দানাকে আমি ম্যাক্সিমাম প্রত্যেক দিন আমি 200 বল থ্রো করতাম স্মৃতি মান্দানাকে। আর এমনি বাকিরা হ্যাঁ সেম, কেউ 100 বল, কেউ 150, সবাই আলাদাভাবে যেরকমভাবে স্যাটিসফাইড হতো। কেউ 100 বল খেলে হয়ে যেত, কেউ 200 বল, তো ওকে ওইভাবে করাতে হতো আমাদেরকে। সবচেয়ে বেশি কাকে নিয়ে বেশি পড়ে থাকতো? আমি সবচেয়ে বেশি স্মৃতি মান্দানাকে আর ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে, দুজনকেই বেশি প্র্যাকটিস করাতাম, কারণ ওরা দুজন আমাকে বেশি খেলতে চাইতো। পার্টিকুলার কোনো শট যেটাতে স্বচ্ছন্দ বোধ করছে না, সেরকম কোনো শট যেটাতে অস্বস্তিতে পড়তে হচ্ছে প্রতিপক্ষ বোলারের, সেরকম কোনো শট কি বারবার করে করতে হয়েছে? সেরকম হ্যাঁ, অনেক কোন শট ওটা তো আমি বলতে পারবো না, কিন্তু ওদের অনেক প্রবলেম হতো শট, পার্টিকুলার শটে, যেমন কোনো কাটে আউট হয়ে গেল কেউ কোনো দিন, তো ওটার আমি স্পেসিফিকভাবে প্র্যাকটিস করাতাম আলাদাভাবে সেশনে। যার যেটাতে প্রবলেম হতো সেটার প্র্যাকটিস আমি করাতাম ওকে। সঙ্গে ফিল্ডিংও করাতাম আমি পাশে, যখন ফিল্ডিং সেশন হতো আমি ফিল্ডিংও করাতাম ওদেরকে। রিচা ঘোষকে আমি অনেক ফিল্ডিং, মানে ক্যাচেট বোর্ডে অনেক থ্রো করেছি উইকেট কিপিং ড্রিলসে, আর অফ স্পিন করে আমি যে শর্ট উইকেট কিপিং হয় সেটাতেও অনেক প্র্যাকটিস করেছি ওকে। রিচা ঘোষকে এবং এই যে তোমার সঙ্গে একই সঙ্গে বাংলায় রিচা ঘোষ, তুমি এই যে সবাই মিলে রয়েছো, কোথাও কথা যখন বলছো তখন কি রিচা ঘোষের সঙ্গে বাংলাতেই কথা বলতে? না, বাংলাতে কথা বলতাম, বাংলাতে কথা বলতাম রিচা ঘোষের সাথে।
সেক্ষেত্রে বাঙালি হিসেবে তোমার সঙ্গে কি ওর আলাদা কোনো বন্ডিং ছিল? খুবই ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল, ভাই বোনের মতন একদম। সব কথা আমি ওকে বলতাম, সব কথা ও আমাকে শেয়ার করতো। কোনো গোপন কথা? না না, কোনো গোপন কথা নাই। গোপন কথা তো শেয়ার করার জিনিস না, তো নর্মালি কথাবার্তা হতো আমাদের। এমনি ড্রেসিং রুমের পরিবেশ কেমন ছিল? খুবই ভালো ছিল আমাদের ড্রেসিং রুমের পরিবেশ। ম্যাচ হারলেও একে অপরকে ব্লেম করতাম না, আমরা মোটিভেট করতে থাকতাম একে অপরকে। কিন্তু একসঙ্গে উইমেন্স টিমের মধ্যে ইগো ক্ল্যাশ ছিল? না না, ওসব অত কিছু ছিল না, নর্মাল চিল। ফাইনালের আগের দিন? ফাইনালের আগের দিন তো স্যার তো প্রচুর মোটিভেট করেছে, আমল স্যার আমাদেরকে। রাতে ঘুমোয়নি এরকম কেউ ছিল? হতে পারে, ওটা আমি জানি না অ্যাকচুয়ালি। বড় ম্যাচের দিনে তো ঘুম আসবে না, এটা স্বাভাবিক কথা, কিন্তু রিকভারিও জরুরি, কারণ বড় ম্যাচে পারফরমেন্স করতে হবে। তো মনে হয় সবাই ঘুমিয়েছিল। কটার সময় চলে যেতে বললো, যে বলা হয়েছিল যে লাইট অফ করে ঘুমিয়ে দিয়ে? 8 o'clock। 8 o'clock। কেননা 8 ঘন্টা ঘুম বড় ম্যাচ, 50 ওভারের ম্যাচে জরুরি, নাহলে পারফরমেন্স ওইভাবে হবে না। 8টার সময় লাইট অফ হয়েছে কিনা রুমের, সেটার জন্য দেখার জন্য কি? দেখার জন্য একটা লোক স্যার ছিল আমাদের, যে এসএনসি কোচ, হর্ষা স্যার ওর নাম। তো সব কে কি খাচ্ছে, কখন কি খাচ্ছে সব দেখতো, কখন কে ঘুমাচ্ছে সব। এই যে এখন একটা বিশ্ব উমেন্স ক্রিকেট টিম প্রথমবার বিশ্বজয় করলো, এর পরবর্তীতে তার এফেক্ট কি, প্রভাব কি পড়তে পারে ভারতীয় উমেন্স ক্রিকেট টিমের মধ্যে? অ্যাকচুয়ালি এবার তো ওমেন্স ক্রিকেট পুরো চেঞ্জই হয়ে যাবে, ফিটনেসের দিক থেকে আর সব কিছুর দিক থেকেই। আপনি দেখুন, ফিটনেস হোক, ডায়েট হোক, রিকভারি হোক, বাচ্চারা এখন ছোট থেকে খেলা শুরু করবে, মানে চেঞ্জ হয়ে যাবে পুরো ওমেন্স ক্রিকেটকে। বাবা মায়েদের মধ্যেও, ভাবনা চিন্তার মধ্যেও কি সব বদল কিছু আসছে? সব কিছু। বাবা মা তো এখন বলবে আমার মেয়ে পড়াশোনা না করে ক্রিকেট খেলুক, এমন সিচুয়েশন আসবে কিছুদিন পরে, আপনি দেখবেন। তোমাদের নভেম্বরে তুমি বলছো তোমার বিসিসিআই কন্ট্রাক্ট তোমার নতুন করে আবার শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের যে পুরনো যে টিমটা, সেই টিমটা কি অ্যাজ ইট ইজ থাকবে বলে মনে করছো? অবশ্যই থাকবে, ওটা তো আমি অ্যাকচুয়ালি জানি না থাকবে, ওটা তো উপরে যারা থাকবে তারাই বলতে পারবে, অ্যাকচুয়ালি ওটা আমি জানি না। আগামী দিনে সচিন কেউ হতে চাইলে তাকে কি পরামর্শ দেবে? ব্যাস ভগবানের উপরে ভরসা রেখে নিচে তাকিয়ে পরিশ্রম করো, কে কি করলো ও তো দেখার দরকার নেই, ব্যাস নিজের কাজটা করে যাও, আমার এটাই বক্তব্য। সেক্ষেত্রে মোটিভেট করবে কিভাবে? জীবনে কিছু করতে হলে একটা জিনিস, উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছু হয় না, আর উপরওয়ালার নাম নিয়ে পরিশ্রম করে যাও, ইন্টেনশন ভালো রাখো, তুমি যেটা শিখেছো ওটা অন্যজনকে দেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি এগিয়ে যাবে আর তুমি সাকসেসফুল হবে 100% শিওর, কেউ আটকাতে পারবে না। অফ সময়ে তোমার যখন সময় আছে, তুমি যেটা বলছিলে বহরমপুর শহরে তুমি যেটা পাওনি, সেটা তোমার পরবর্তী প্রজন্মকে দেওয়ার ক্ষেত্রে কি তোমার কোনো রকম ভাবনা, কোনো রকম পরিকল্পনা? আমি একদম ছোট গ্রাম থেকে এসেছি, এখানে কোনো ফেসিলিটি নাই। আমি গ্রামের লোকের সাথে, সবার সাথে, পাড়ার সাথে কথা বলেছি, আমি একটা জিনিস করতে চাইছি পাড়ায়, কারণ ইংলিশ শেখানোর, কারণ আমি এত বড় জায়গায় গিয়েছি, দেখছি ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইংলিশটা শিখলে ওরা যদি কমিউনিকেশন স্কিল বাড়ায়, শিখতে পারে ইংলিশটা, তাহলে সবার সাথে কথা বলতে পারবে, ভিআইপি লোকেদের সাথেও চিন্তাভাবনা কি সব কিছু বুঝতে পারবে, ওরাও একদিন অনেক উপরে যাবে। তো আমি ভাবছি একটা টিচার নিয়ে এসে একটা বা দুটো গ্রামে যত বাচ্চারা আছে সবাইকে ফ্রিতে ইংলিশ শেখানোর চেষ্টা করছি। তো ওটা মনে হচ্ছে 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আমি যেটা ভেবে রেখেছি। সেটা তো অন্য একটা দিক না, ওটা বাস শুরু করলাম, একটু শিক্ষিত হয়ে যাবে। আর আমি ভাবছি যদি আমার গ্রামে সবাই সাপোর্ট করে, এখানে একটা ক্রিকেট গ্রাউন্ডও খুলে দিতে পারি, লোকেরা যদি সাপোর্ট করে, কীভাবে প্র্যাকটিস হয় ইন্টারন্যাশনাল লেভেলে, তো আমি ওদেরকে শেয়ার করব, তো ওরাও ওই লেভেলে যেতে পারবে। তার থেকে অনেক বেশি সহজ নয় যে একটা পরিকাঠামো রয়েছে, বহরমপুর স্টেডিয়াম ময়দানে একটা পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোটাকেই সামনে রেখে সেখানে আরো বেশি উন্নত করা? আমি জানি না ওরা আমাকে সাপোর্ট করবে কি করবে না, তো আমার যদি নিজের হয় তো আমি আমার নিজের মতন চালাতে পারবো, আমি যা ভাববো আমি তাই করতে পারবো। এবার ওখানে গেলে ওদের
ওরা অন্যভাবে বলবে, আমি অন্যভাবে ভাববো, তো মুশকিল হতে পারে, ক্লাস তৈরি হতে পারে। হ্যাঁ হতে পারে। তো আমি চাইবো আমার গ্রামেই ছোট গ্রাউন্ড হোক, বাট প্লেয়ার হতে গেলে বড় গ্রাউন্ডের দরকার হয় না অ্যাকচুয়ালি। 3-4টে নেটস, ভালো নেটস, ভালো কোচ, প্লেয়ার্স ওখান থেকেই উঠে পড়বে। সেক্ষেত্রে তো আপনি চাইলে প্রশাসনেরও তো সাহায্য নিতে পারেন, যে প্রশাসনকে বলে যে সরকারি অনেক জায়গা ফাঁকা পড়ে রয়েছে, সেই জায়গাগুলোকে দিয়ে যদি এই জায়গাটা আপনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা করার কথা ভাবনা চিন্তা করতে পারেন। অ্যাকচুয়ালি আমাকে কেউ চেনেই না, আমি কারোর সাথে তো কথাও বলিনি, আর কেউ আমার কাছে অত ফোন আসেওনি। তার আমি কিভাবে কন্ট্যাক্ট করবো ওদেরকে, প্রশাসনের কাছে? আর আমাকে অ্যাকচুয়ালি কেউ চেনেই না। এই যে আড়ালে থেকে, ধরুন আপনারা আড়ালে রয়েছেন, পুরো লাইমলাইটটা কিন্তু হরমোন কল্পিতকর কিংবা স্মৃতি মান্দানা বা জেমিমা বা রিচা ঘোষ এরা লাইমলাইটে। এই যে আড়ালে বসে কাজ করা এবং আপনাদের আড়ালে নিভৃতে যে পরিশ্রম, তার যে ঝলকটা আপনার মাঠে দেখতে পান, সেটা দেখে কি মনে হয়? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। আমরা যে হেল্প করছি তার পারফরমেন্স ওরা করতে পারছে, খুবই আনন্দ হয় আমাদেরকে। আর ওরা অ্যাকচুয়ালি ম্যাচের পর আমাদেরকে পার্সোনালি থ্যাংক ইউ বলে যায়, তোমাদের জন্যই এত ভালো পারফরমেন্স আমাদের হচ্ছে। হেড কোচ থেকে শুরু করে সবাই আমাদেরকে সাবাস বলে, আমাদের খুবই আনন্দ হয়। আর আমরা ভাবি আরও আমরা ভালো করে ওদেরকে প্র্যাকটিস করাবো। যখন চারদিকে যখন চ্যাম্পিয়নশিপ কাপ নিচ্ছে, পুরো স্টেডিয়াম জুড়ে যে আলোর রোশনাই, সেই মাঠে দাঁড়িয়ে বোয়ালিয়াডাঙ্গার কথা মনে পড়েছিল? একটা কথা ভেবেছিলাম, আমি যেখান থেকে এসেছি ওই গ্রামের সব বাচ্চারাও যেন আমার মতন স্বপ্ন দেখার এত বড় লেভেলে যায়। তো তার জন্য কিভাবে কি করতে হবে সেটা ভেবে রেখেছি। যেমন আপনি বললেন প্রশাসন, তো আমাকে কেউ চেনে না, যদি আমাকে কেউ এসে ফোন করে তা অবশ্যই আমি চেষ্টা করবো ওদেরকে বলার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি একটু জায়গা দিন, তো আমার এইভাবে প্ল্যান আছে, তো আমার ছোট ছোট গ্রামের বাচ্চারাও শিখতে পারবে, বড় লেভেলে যেতে পারবে। তো অবশ্যই চেষ্টা করব, দেখা যাক কি হয়। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে রিচা ঘোষ, যেমন আজকে মুখ্যমন্ত্রী তাকে ওখানে ডিএসপি পদমর্যাদার একটা পুলিশ প্রশাসনিক একটা পদ দিয়ে এলেন। এছাড়াও সবাই, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সবাই, কিন্তু সেই মাঠে আপনি নেই। এটা কোথাও টের পেয়েছেন? এই অনুপস্থিতিটা কোথাও মনের মধ্যে, বুকের বাঁদিকে কোথাও চিন করেছে? অত আমি ভাবি না, আমি নর্মাল ছেলে, নর্মাল ভাবনা চিন্তা করি। বাস আমি যা শিখেছি তা আমার গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তাছাড়া আমি অত কিছু ভাবিনি, আমি ফেম পাই না পাই, ডাজ নট ম্যাটার। আপনার এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি নিজেকে বড় হতে হবে, অনেক বড় জায়গায় যেতে হবে। আর আমার গ্রামের বাচ্চারাও যেন স্বপ্ন দেখতে শুরু করে। অ্যাকচুয়ালি আমাকে এই ডিস্ট্রিক্টের অত কেউ জানে না, প্রশাসনেরও কেউ জানে না, আর আমিও ওদেরকে অত চিনি না, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম। তো আমি ওই ওমেন্স টিমে এতদিন 4 বছর ধরে কাজ করছি, তার এক্সপিরিয়েন্স যেটা আমার আছে সেটা যদি আমাদের গ্রামের, আমাদের ডিস্ট্রিক্টের জন্য আমি দিতে পারি ওদেরকে, তো আমার তো খুশি হবে। যদি প্রশাসনের কেউ চাই তো আমাকে ইউজ করতে পারে, তো আমি ওর জন্য রেডি আছি।